হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ইতিহাসের একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি যে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো আর নোটিফিকেশান বেলটা অন করে দিও। ভিডিও শেষে তোমরা নোটটা দেখতে পাবে, চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। কোশ্চেনটা হচ্ছে, মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক কার্যাবলী সম্বন্ধে লেখো। আমি বলে দিচ্ছি, বাকিটা তোমরা নোট থেকে দেখে নিও। প্রশাসনিক কার্যাবলী পয়েন্ট দিয়ে, মুঘল যুগে আফগান শাসক শেরশাহ শাসন ব্যবস্থায় সর্বাধিক কৃতিত্বের স্বাক্ষর রাখেন। শেরশাহের শাসন ব্যবস্থার উপর ভিত্তি করে পরবর্তীকালে মুঘল সম্রাট আকবর সুদক্ষ শাসন ব্যবস্থার প্রণয়ন করেন। অর্থাৎ আকবরের আমলেই মুঘল শাসন ব্যবস্থা উন্নতি সর্বাধিক সীমায় পৌঁছায়। প্রায় 200 বছরের মুঘল শাসন ব্যবস্থা বহু ধর্ম ও ভাষাভাষীর দেশ ভারতবর্ষকে যে সুশাসন দান করেছিল তাতে কোনো সন্দেহ নেই। এই শাসন ব্যবস্থার কার্যাবলীর বিভিন্ন দিক হল যথা: 1. কেন্দ্রীয় শাসন। মুঘল শাসন ব্যবস্থায় সর্বোচ্চ স্থানে সম্রাট থাকলেও তিনি প্রধান শাসনকর্তা, প্রধান আইন প্রণেতা, প্রধান বিচারক, প্রধান সেনাপতির সাহায্যে শাসনকার্য চালানোর ফলে স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারতেন না। সম্রাটের নিচেই ছিলেন ভকিল বা প্রধানমন্ত্রী নামে এক উচ্চপদস্থ কর্মচারী। তার নিচে থাকত 4 গুরুত্বপূর্ণ মন্ত্রী: দেওয়ান বা উজির রাজস্ব বিভাগের প্রধান, মীর বক্সি সামরিক বিভাগের প্রধান, মীর সামান রাজ কারখানার ভারপ্রাপ্ত প্রধান এবং সদর উস-সুদুর প্রধান বিচারপতি। সম্রাট জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল প্রজাকেই সমান চোখে দেখতেন। মন্ত্রীরা প্রশাসন পরিচালনা করতেন এবং প্রয়োজনে সম্রাট তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। পরেরটা কি? প্রাদেশিক শাসন। মুঘল শাসকরা সমগ্র সাম্রাজ্যকে 15টি সুবা বা প্রদেশে ভাগ করেন। এগুলি হল: 1. অযোধ্যা, 2. আগ্রা, 3. এলাহাবাদ, 4. দিল্লি, 5. আহমেদাবাদ, 6. বাংলা, 7. বিহার, 8. আজমির, 9. মুলতান, 10. কাবুল, 11. লাহোর, 12. খানদেশ, 13. আহমদনগর, 14. মালব এবং 15 হচ্ছে মেরার। প্রদেশ বা সুবার শাসনকর্তাকে বলা হতো সুবাদার। সুবাদারকে নিয়োগ করার অধিকার ছিল সম্রাটের। প্রদেশগুলি আবার কতগুলি সরকারে প্রধান ফৌজদার যাকে বলা হতো। সরকারগুলি পরগনায় সিকদার, পরগনাগুলি গ্রামে মুখিয়া বিভক্ত থাকতো। এদের এইভাবে এখানকার প্রদেশগুলো শাসন কার্য চলতো। পরেরটা হচ্ছে রাজস্ব ব্যবস্থা। মুঘল শাসন ব্যবস্থায় রাজস্বের 2টি উৎস ছিল। একটি হলো কৃষিখাত আর অপরটি হলো অকৃষিখাত। রাজস্ব আদায় পদ্ধতি: 1 হচ্ছে যাবতী প্রথা। টোডরমল জমির উৎপাদিকা শক্তির উপর ভিত্তি করে জমি জরিপের মাধ্যমে জমিকে 4 ভাগে ভাগ করেন। 1 হচ্ছে পোলাজ, সারা বছর চাষের জমি; পরৌতি, কিছুকাল চাষের পর ফেলে রাখা জমি; আর 3 চাচর, চাষের পর 3 থেকে 4 বছরের জন্য ফেলে রাখা জমি; আর 4 হচ্ছে বানজার, 5 বছরের বেশি ফেলে রাখা জমি। আর 2 কি? নাশক প্রথা, যাকে কানকুত বলা হতো। জমি জরিপ না করে শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে যে প্রথার সাহায্যে রাজস্ব আদায় করা হতো তার নাম ছিল নাশক প্রথা। এই প্রথা সমকালীন বাংলা প্রদেশ, গুজরাট
ও কাথিয়াবার অঞ্চলে প্রচলিত ছিল। আর পরের কর ব্যবস্থা কি? প্রথমটা হচ্ছে যাবতী প্রথা ছিল, তাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। দ্বিতীয়টা হচ্ছে কর ব্যবস্থা, মানে রাজস্ব কিভাবে আদায় করা হতো। প্রথমটা হচ্ছে যাবতী প্রথার মাধ্যমে, আর দ্বিতীয়টা কর ব্যবস্থার মাধ্যমে। কর ব্যবস্থা কি? অকৃষি খাত থেকে সাধারণত পথকর, গৃহকর, জলকর, তারপরে জরিমানা, নজরানা প্রভৃতি বিভিন্ন ধরনের কর নির্ধারণ করা হতো। 4 কি? বিচার ব্যবস্থা। মোগল শাসকগণ নিজেরাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলে কঠোর ও পক্ষপাতহীন বিচার ব্যবস্থা গড়ে তুলেছিলেন। সাম্রাজ্যের সর্বত্র একই ধরনের আইন ব্যবস্থা ও দণ্ডবিধি এই সময় প্রচলিত ছিল। ইসলাম ও হিন্দু উভয় রীতি মেনে অপরাধীদের বিচারের ব্যবস্থা করা হতো। মোগল আমলে দেওয়ানি ও ফৌজদারি বিচার ব্যবস্থার প্রচলন ছিল। মীর ই আদল আইনের ঘোষণা, মুফতি আইনের ব্যাখ্যা এবং কাজী বিচারের রায় ঘোষণা করতেন। গ্রামের বিচারভার পালন করতেন গ্রাম পঞ্চায়েত। পরেরটা কি? জায়গিরদারি প্রথা। মোগল আমলে যে সকল উচ্চ পদস্থ কর্মচারীকে নগদ বেতনের পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ মহল বা জমি দান করা হতো, তাদেরকে জায়গিরদার বলা হতো। জায়গিরদার তাদের প্রাপ্য নির্দিষ্ট পরিমাণ জমি থেকে রাজস্ব সংগ্রহ করতেন। জায়গিরদারদের নিয়ন্ত্রণ করার জন্য সংবাদনবিশ নামক একটি দপ্তর খোলা হয়। জায়গিরদারদের উপর সর্বদা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ রাখা হতো। পরেরটা কি? মনসবদারি প্রথা। মনসবদারি প্রথা আকবরের আমলে প্রবর্তিত মনসবদারি প্রথা মোগল কেন্দ্রীয় শাসন ও সংহতির এক গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠে। মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। এই প্রথা অনুযায়ী প্রতি মনসবদারকে নির্দিষ্ট পরিমাণ সেনা রাখতে হতো। বিনিময়ে পদমর্যাদা অনুযায়ী তাদের বেতন নির্ধারিত হয়। মনসবদারদের সর্বমোট 33টি স্তর কার্যকর ছিল। পরেরটা কি? সেনাবাহিনীর নিয়ন্ত্রণ। মোগল আমলে কেন্দ্রীয় সেনাবাহিনী পদাতিক, অশ্বারোহী, গোলন্দাজ ও নৌবহরের সমন্বয়ে গড়ে উঠেছিল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রজারা সামরিক বাহিনীতে স্থান পেতেন বলে সেনাদের মধ্যে জাতীয়তাবোধ বজায় ছিল। মোগল সামরিক বাহিনী ছিল মোগল সাম্রাজ্যের ঐক্য ও সংহতির প্রতীক। পরেরটা ধর্মনিরপেক্ষতা। মোগল ভারতে কম বেশি ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল। বিশেষত আকবর সমগ্র সাম্রাজ্যে উদার ও ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য এক সমন্বয়ী ধর্মাদর্শ দিন-ই-ইলাহির প্রবর্তন ঘটান, যেখানে সকল ধর্মের লোকেদের ধর্মীয় দিক নিয়ে আলোচনা করা হতো। সবশেষে বলা যায়, মোগল প্রশাসন ব্যবস্থাকে পর্যালোচনা করলে দেখা যায় শাসকরা স্বৈরাচারী ছিল, একথা সত্য, কিন্তু জনকল্যাণকামী শাসন ব্যবস্থা প্রবর্তনে তারা চেষ্টা করেছিলেন। তবে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।